বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 সেলস অ্যান্ড টিস্যুস অফ অর্গানিজম এর সেকেন্ড পার্টে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা অনলি 6 টপিকস নিয়ে কথা বলবো। 6 টপিকসগুলো হচ্ছে: নাম্বার 1, differences between prokaryotic cell and eukaryotic cell. Number 2, main organelles of plant and animal cell. Number 3, differences between plant cell and animal cell. Number 4, structure of cell wall. Number 5, structure of cell membrane. Number 6, differences between cell wall and cell membrane. তাহলে শিক্ষার্থীরা বুঝতেই পারছো আজকের এই ক্লাসটি কতটা ইম্পর্ট্যান্ট। সো আমি আশা করব তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে আমার আজকের এই 6টি টপিকস উপভোগ করবে এবং খাতা কলম বই নিয়ে বসে যাও। যে সকল বিষয়গুলো আমি বোর্ডে তোমাদেরকে দেখাবো সেগুলো নোট করবে। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাস শুরু করি। প্রথমেই আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ডিফারেন্সেস বিটুইন প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেল। তোমরা গত ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ মেইন বইয়ের প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলটা রিডিং করেছো। এখন সেখান থেকে আমরা পার্থক্যগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। দেখো, ডিফারেন্সেস বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক্স অর্থাৎ প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস এর মধ্যে পার্থক্য। Prokaryotes, eukaryotes. Number 1, always unicellular. Eukaryotes, unicellular and multicellular. তোমরা জানো প্রোটিস্টা এটা কিন্তু ইউক্যারিওটস, বাট এরা হচ্ছে ইউনিসেলুলার। এর এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। নাম্বার 2, স্মল ইন সাইজ, এখানে হচ্ছে লার্জ ইন সাইজ। প্রোক্যারিওটিক সেলসে নাম্বার 3-তে বলা রয়েছে নিউক্লিয়াস অ্যাবসেন্ট, instead they have nucleate region in a cell, অর্থাৎ এখানে নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট রয়েছে আর মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস প্রেজেন্ট। তোমরা বুঝতেই পারছো, আমরা রিডিং এ পড়েছিলাম যে ইউক্যারিওটিক সেলের বাইরে একটি নিউক্লিয়ার মেমব্রেন থাকে, বাট প্রোক্যারিওটিক সেলে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। নাম্বার 4, 70S রাইবোজোম প্রেজেন্ট, 80S রাইবোজোম প্রেজেন্ট। এখানে তোমরা 70S এবং 80S এই দুটি শব্দ তোমাদের কাছে অপরিচিত। ইন্টারমিডিয়েটে গেলে এটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে রাইবোজোমের সাইজ। বিভিন্ন ধরনের রাইবোজোম পাওয়া যায়, তোমরা জানো। ব্যাকটেরিয়া থেকে শুরু করে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া প্রত্যেকের বডিতেই কিন্তু রাইবোজোম রয়েছে। এক একজনের রাইবোজোমের সাইজ এক এক রকম। আর এই এসটা হচ্ছে সায়েন্টিস্ট ভেদবার্গ এর নাম অনুসারে ইউনিট, অর্থাৎ একক। আমরা যেরকম কেজি, তারপর মিটার, সেন্টিমিটার এরকম ব্যবহার করে থাকি, সেরকম ভাবে রাইবোজোমের ইউনিট হচ্ছে এস। নাম্বার 5, সাইটোপ্লাজম প্রেজেন্ট বাট সেল অর্গানেলস অ্যাবসেন্ট, অর্থাৎ প্রোক্যারিওটিক সেলে রাইবোজোম ছাড়া আর অন্য কোনো অর্গানিলস খুব বেশি একটা দেখা যায় না, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু ইউক্যারিওটিক সেলে এই সকল অর্গানিলস গুলো দেখতে পাওয়া যায়। সাইটোপ্লাজম প্রেজেন্ট, সেল অর্গানিলস প্রেজেন্ট। নাম্বার 6, প্লাজমিড প্রেজেন্ট অ্যান্ড প্লাজমিড অ্যাবসেন্ট। এই প্লাজমিড বিষয়টা কি সেটা হচ্ছে, তোমরা মনেরার যখন আমি পড়িয়েছি তখন ব্যাকটেরিয়ার যে ছবিটি দেখিয়েছি, সেই ব্যাকটেরিয়ার ছবিতে তোমরা একটু দেখতে পারো। সেখানে ব্যাকটেরিয়ার মূল ডিএনএর পাশাপাশি আরো একটি ডিএনএ তার ভিতরে সার্কুলার রিজিয়ন হয়ে থাকে। এটাকে মূলত বলা হয়ে থাকে প্লাজমিড। চ্যাপ্টার 14-এ এই প্লাজমিড নিয়ে আমরা আলোচনা করব। এরপর প্লাজমিড অ্যাবসেন্ট। নাম্বার 7, DNA arrangement is circular and DNA arrangement is linear, অর্থাৎ এখানে ডিএনএ গুলো সার্কুলার হিসেবে থাকে আর এটা লিনিয়ার হিসেবে থাকে।
নাম্বার 8, lysosome and centriole absent, lysosome and centriole present. সাধারণত ব্যাকটেরিয়াতে লাইসোসোম কিংবা সেন্ট্রিওল এই সকল অর্গানেলস দেখতে পাওয়া যায় না। নাম্বার 9, রিপ্রোডাকশন ইন অ্যাসেক্সুয়াল, অর্থাৎ ইউনিসেলুলার প্রোক্যারিওটস যারা রয়েছে তাদের রিপ্রোডাকশন সিস্টেমটা হচ্ছে অ্যাসেক্সুয়াল, অ্যান্ড এখানে প্রোক্যারিওটসদের রিপ্রোডাকশন ইজ অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল, দুইভাবেই হতে পারে। নাম্বার 10, এক্সাম্পল ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিওব্যাকটেরিয়া, আর এখানে রয়েছে প্ল্যান্টস, অ্যানিমেল সেল। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখন পরীক্ষায় যদি আসে ডিফারেন্সেস বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল, তাহলে তোমরা লিখতে পারবে। এরপর আমরা চলে যাব আমাদের প্ল্যান্ট সেল এবং অ্যানিমেল সেলের ডিফারেন্ট পার্টসটাতে। চলো শিক্ষার্থীরা, আমরা একটু মূল বইয়ে ঘুরে আসি, দেখি আমাদের মূল বইয়ে কি লেখা রয়েছে। আমাদের মূল বইয়ে এখানে রয়েছে main organelles of plants and animal cells and their functions. All higher plants and animal cells are eukaryotic. Each cell consists of many organelles. Although most of the organelles are found in both plants and animals, there are some organelles found only in plants or in animals. অর্থাৎ অধিকাংশ অর্গানেলস প্ল্যান্টস এবং অ্যানিমেলসে কমন রয়েছে, বাট কিছু কিছু কিন্তু ডিফারেন্ট রয়েছে। আমরা আজকে ডিফারেন্সেস বিটুইন প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিমেল সেল এটা নিয়েও আলোচনা করব। তোমাদের বইয়ের যে ছবিটি এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, একটি হচ্ছে প্ল্যান্ট সেল, অন্যটি হচ্ছে অ্যানিমেল সেল। এই অ্যানিমেল সেল এবং প্ল্যান্ট সেলের পাশে তাদের অর্গানেলসের নামগুলো কিন্তু লেখা রয়েছে। প্রথমেই যদি আমরা খেয়াল করি, এখানে লেখা রয়েছে সেল ওয়াল। সবচেয়ে আউটার মোস্ট যে অর্গানেলসটি সেটা হচ্ছে সেল ওয়াল। এরপর সেল ম্যামব্রেন, তার পরবর্তীতে সেল ম্যামব্রেন রয়েছে। এরপর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিওপোরস, নিউক্লিওলাস, নিউক্লিয়ার ম্যামব্রেন, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, এবং এখানে বলা হচ্ছে ইন্টারসেলুলার স্পেস, গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোসোম, এবং মাঝখানে যে বড় একটি ফাঁকা জায়গার মতো দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে সেল ভ্যাকিউল। আসলে এই বিষয়টি এখানে সুসজ্জিতভাবে নেই, আমি সুসজ্জিতভাবে দেখানোর জন্য তোমাদেরকে পাশের একটি চিত্রের মাধ্যমে বা একটি ডায়াগ্রামের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথমে প্ল্যান্ট সেলটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা মেইনলি দুইটা জিনিস পাই। নাম্বার 1, নন লিভিং ম্যাটেরিয়ালস অ্যান্ড লিভিং ম্যাটেরিয়ালস। নন লিভিং ম্যাটেরিয়ালস কি? একটি সেলের ভিতরে যে সমস্ত বিষয়গুলোর জীবন নেই, অর্থাৎ জীব বলতে আমরা আসলে কি বুঝি? জীব বলতে আমরা বুঝি যারা খাদ্য গ্রহণ করে, রিপ্রোডাকশন করে, ছোট থেকে বড় হয়, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, এদেরকে কিন্তু বলা হয়ে থাকে জীব বা লিভিং অর্গানিজম। আসলে একটা সেলের ভিতরে যে অর্গানিলস গুলো রয়েছে এই প্রত্যেকেরই কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে। কিছু কিছু সেল অর্গানিলস এর বৈশিষ্ট্য রয়েছে যা নন লিভিংস এর সাথে মিলে যায়, এবং কিছু কিছু অর্গানিলস এর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে এরা লিভিংস এর সাথে মিলে যায়। অর্থাৎ এরা ছোট থেকে বড় হয়, এরা রিপ্রোডাকশন করে, এরা খাদ্য গ্রহণ করে, এরা রেসপিরেশন করে, সবকিছুই করে একটি পূর্ণাঙ্গ লিভিং অর্গানিজমের মতো। তাই এই সেলের যে অর্গানিলস গুলো রয়েছে এদেরকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নন লিভিং ম্যাটেরিয়ালস, অন্যটি হচ্ছে প্রোটোপ্লাজম বা লিভিং। নন লিভিং ম্যাটেরিয়ালস গুলোর ভিতরে রয়েছে সেল ওয়াল। তোমাদের এসএসসির সিলেবাস অনুযায়ী এই বিষয়টি শুধু জানলেই চলবে। আর এছাড়া কিছু সাইটোপ্লাজমে নন লিভিং ম্যাটেরিয়ালস থাকে, সেগুলো তোমরা তোমাদের নলেজটাকে বৃদ্ধি করার জন্য জেনে রাখতে পারো। সেটা হচ্ছে
যেমন স্টোরেড, সেক্রেটেড এবং ওয়েস্টেড, এই তিন ভাবে সাইটোপ্লাজমিক ম্যাটেরিয়ালস গুলোকে ভাগ করা যায়। এখানে স্টোরেড রয়েছে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, এবং সেক্রেটেড, সেক্রেটেড মানে হচ্ছে যেটা নিঃসৃত হয় কোনো জায়গা থেকে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম আছে, পিগমেন্টস আছে, নেকটার আছে, হরমোন রয়েছে, এবং কিছু কিছু ওয়েস্টেড সাবস্টেন্সও দেখা যায়, ট্যানিন, রেজিন, ল্যাটেক্স, অর্গানিক অ্যাসিড, গ্লু, অ্যালকোলয়েড, অয়েল, মিনারেলস, ক্যালসিয়াম কার্বনেট, এই সকল বিষয়গুলো। তো আমরা এখানে মনোযোগ দিব ভালো করে যে প্রোটোপ্লাজম, সেল ওয়াল বাদে, অর্থাৎ সেল ওয়ালটা ছাড়া আর ভিতরে যা কিছু রয়েছে সবকিছুকে বলা হয়ে থাকে প্রোটোপ্লাজম। এই কথাটি তোমাদের বইতে লেখা আছে, আমি একটু পরে তোমাদেরকে পড়ে শোনাবো। তো এই প্রোটোপ্লাজমের মেইনলি তিনটি পার্টস: নাম্বার 1 সেল মেমব্রেন, নাম্বার 2 সাইটোপ্লাজম, নাম্বার 3 নিউক্লিয়াস। এই শব্দগুলোর সাথে তোমরা অবশ্যই পরিচিত। সাইটোপ্লাজমের ভিতরে আমরা সাইটোম্যাট্রিক্স এবং সাইটোপ্লাজম অর্গানিলস, অর্থাৎ সাইটোপ্লাজমিক অর্গানিলস, এই বিষয়গুলো লক্ষ্য করব। সাইটোপ্লাজমিক অর্গানিলস গুলোর ভিতরে রয়েছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, রাইবোসোম, লাইসোসোম, সেন্ট্রোসোম, সেল ভ্যাকিউল, মাইক্রোটিউবুলস, পারক্সিসোম, গ্লাইঅক্সিসোম, এটসেট্রা। আর নিউক্লিয়াসের মেইনলি চারটা পার্ট: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার বা ক্রোমোজোম। আর নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরেই নিউক্লিয়ার ওর আলোচনা করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে একটি সেলের বিভিন্ন ধরনের যে অর্গানিলস গুলো রয়েছে সেগুলো একটি সুন্দর সুসজ্জিত ছকের সাহায্যে আমরা বুঝতে পারলাম। চলো শিক্ষার্থীরা, আমরা এখন জেনে নিব আসলে একটি প্ল্যান্ট সেল এবং একটি এনিম্যাল সেলের মধ্যে মেইনলি কি ধরনের ডিফারেন্স থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি টেবিল, এখানে লেখা রয়েছে প্ল্যান্ট সেল, এটি হচ্ছে অ্যানিমেল সেল। প্ল্যান্ট সেলের নাম্বার 1, ইউজুয়ালি দে আর লার্জার দ্যান অ্যানিমেল সেল, আর অ্যানিমেল সেল হচ্ছে ইউজুয়ালি স্মলার দ্যান প্ল্যান্ট সেল। নাম্বার 2, cell wall present in addition to plasma membrane and consist of middle lamella, primary and secondary walls. আমরা সেল ওয়ালের স্ট্রাকচারটা যখন পড়ব তখন দেখব যে সেল ওয়ালটা মাঝখানে রয়েছে মিডল ল্যামেলার এবং তার উপরে আরেকটি আবরণ সৃষ্টি হয়েছে, একটি কভার, সেটিকে আমরা বলি প্রাইমারি সেল ওয়াল, এবং তার উপর আরেকটি লেয়ার রয়েছে সেটাকে আমরা বলি সেকেন্ডারি সেল ওয়াল। কিন্তু যেহেতু অ্যানিমেল সেলের মধ্যে কোনো সেল ওয়ালই নেই তাই এগুলো থাকার প্রশ্নই আসে না, সো সেল ওয়াল ইজ অ্যাবসেন্ট। নাম্বার 3, প্লাজমোডেজমাটা প্রেজেন্ট, প্লাজমোডেজমাটা অ্যাবসেন্ট। প্লাজমোডেজমাটাটা কি? সেল ওয়ালের মাঝখানে আমরা খেয়াল করব পিট পেয়ার নামক একটি অংশ রয়েছে, একটি পার্ট রয়েছে, যার মধ্য দিয়ে একটি সেল আরেকটি সেলের সাথে সংযোগ প্রদান করে, কেমিক্যাল সাবস্টেন্স আদান প্রদান করে, সেটাকে বলা হয়ে থাকে প্লাজমোডেজমাটা। তাই এই প্লাজমোডেজমাটাটা শুধুমাত্র সেল ওয়ালেই দেখা যায়, তাই আমরা বলতে পারি প্ল্যান্ট সেলে প্লাজমোডেজমাটাটা প্রেজেন্ট এবং অ্যানিমেল সেলে প্লাজমোডেজমাটা অ্যাবসেন্ট। এরপর প্ল্যান্ট সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। প্লাস্টিড তিন ধরনের তোমরা জানো: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন এবং লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। আরো বিভিন্ন ধরনের প্লাস্টিড রয়েছে, বিভিন্নভাবে ভাগ করা যায়, তবে এসএসসির সিলেবাস অনুযায়ী আপাতত তিন ভাগেই এটিকে ভাগ করা হয়েছে। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট বাট অ্যানিমেল সেলের ক্লোরোপ্লাস্ট নেই। ভ্যাকিউল লার্জ অ্যান্ড পার্মানেন্ট, একটা সেলের মাঝখানে খুব বড় একটি ফাঁকা জায়গা থাকে। প্ল্যান্ট সেলের এটা হচ্ছে একটি অন্যতম ক্যারেক্টারিস্টিক্স, যেখানে সেল স্যাপ নামক কেমিক্যালস জমা থাকে, যে কেমিক্যালসটা বিভিন্ন ধরনের মিনারেল সাবস্টেন্স দ্বারা তৈরি। আর
অ্যানিমেলস বডিতে সেল ভ্যাকিউল যদি থেকেও থাকে তাহলে সেটা খুবই ছোট, খুবই যৎসামান্য, ভ্যাকিউল স্মল অ্যান্ড টেম্পোরারি। এরপর রয়েছে টোনোপ্লাস্ট প্রেজেন্ট অ্যারাউন্ড ভ্যাকিউল অ্যান্ড টোনোপ্লাস্ট অ্যাবসেন্ট। যেহেতু সেল ভ্যাকিউল রয়েছে, সেল ভ্যাকিউল এবং সাইটোপ্লাজম এই দুটোকে আলাদা করার জন্য সেল ভ্যাকিউলের বাইরে একটি পর্দা রয়েছে বা একটি লেয়ার রয়েছে। এই লেয়ারটাকে বলা হচ্ছে টোনোপ্লাস্ট, অর্থাৎ টোনোপ্লাস্ট প্রেজেন্ট অ্যারাউন্ড ভ্যাকিউলস, টোনোপ্লাস্ট অ্যাবসেন্ট। নাম্বার 7, centriole absent except motile cells of lower plants, centriole present। সেন্ট্রিওলটা হচ্ছে সেলের একটি অর্গানিলস যেটা সেল ডিভিশনের সময় অ্যানিমেল সেলে অ্যাস্টার রে দিয়ে থাকে। আর প্ল্যান্ট সেলে সাইটোস্কেলেটন এর সহায়তায় একটি স্পিন্ডল অ্যাপারেচার তৈরি হয়। আর অ্যানিমেল সেলে সেন্ট্রিওলের সহায়তায় একটি স্পিন্ডল অ্যাপারেচার তৈরি হয়ে থাকে। অতএব এই সেন্ট্রিওল শুধুমাত্র অ্যানিমেল সেলে প্রেজেন্ট রয়েছে এবং প্ল্যান্ট সেলে সেন্ট্রিওল অ্যাবসেন্ট রয়েছে। তবে কিছু কিছু প্ল্যান্ট সেল আছে যেটা লোয়ার প্ল্যান্টস, সেক্ষেত্রে সেন্ট্রিওল লক্ষ্য করা যায়। নাম্বার 8, নিউক্লিয়াস প্রেজেন্ট অ্যালং উইথ দ্য পেরিফেরি অফ দ্য সেল। পেরিফেরি মানে হচ্ছে কোনো একটি স্থানে, দূরবর্তী একটি স্থানে, অর্থাৎ কেন্দ্রে নয় এমন, সেন্টারে নয় এমন, মিডিল পার্টে নয়, একটু দূরবর্তী স্থানে অবস্থান করে। কিন্তু আমরা অ্যানিমেল সেলের যে নিউক্লিয়াসটা সেটা দেখব একদম মাঝখানে অবস্থান করছে। সো নিউক্লিয়াস অ্যাট দ্য সেন্টার অফ দ্য সেল। এরপর রয়েছে নাম্বার 9, লাইসোসোম আর রেয়ার। যে কথাটি একটু আগে বলেছিলাম যে প্ল্যান্ট সেলে লাইসোসোম নাই বললেই চলে, তবে রেয়ার। কিন্তু অ্যানিমেল সেলে লাইসোসোম রয়েছে। যদি কোনো জার্ম একটা সেলের ভিতরে প্রবেশ করে তাহলে এই লাইসোসোম সেই জার্মকে ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে অথবা পিনোসাইটোসিস প্রসেসের মাধ্যমে খেয়ে ফেলে, মেরে ফেলে, যেটা ডাব্লিউবিসির সাথে তুলনা করা হয়। এ ধরনের একটা এমসিকিউ রয়েছে যে সেলের কোন অর্গানিলসকে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলের সাথে কম্পেয়ার করা হয়ে থাকে, সেটা হচ্ছে লাইসোসোম। এটার আরেকটা নাম রয়েছে সুইসাইডিয়াল স্কোয়াড। আমরা ধাপে ধাপে জানবো। নাম্বার 10, স্টোরেজ ম্যাটেরিয়ালস ইজ স্টার্চ গ্রেইন। অর্থাৎ এখানে স্টার্চ শব্দটা মনে রাখবে, এবং স্টোরেজ ম্যাটেরিয়ালস ইজ গ্লাইকোজেন। অর্থাৎ প্ল্যান্টস তার বডিতে যে গ্লুকোজ উৎপন্ন করে সেটা স্টোর করে রাখে স্টার্চ হিসেবে, এবং অ্যানিমেলস তার বডিতে গ্লুকোজ স্টোর করে রাখে সেটা হচ্ছে গ্লাইকোজেন রূপে। চলো তাহলে আমরা এখন আমাদের মূল বইয়ে ঘুরে আসি। সেখানে আমরা সেল ওয়াল নিয়ে আলোচনা করব। তোমরা সেল ওয়াল সম্পর্কে জেনেছ কিছুক্ষণ আগে যে সেলের প্ল্যান্ট সেলের বাইরে যে একটি নন লিভিং থিংস রয়েছে সেটাকে মূলত বলা হয়ে থাকে সেল ওয়াল। এটা হচ্ছে প্ল্যান্ট সেলের একটি অন্যতম ক্যারেক্টারিস্টিক্স, এক্সট্রা ফিচার, যেটা অ্যানিমেল সেলে দেখা যায় না। শুধুমাত্র প্ল্যান্ট সেলে যে সেল ওয়াল রয়েছে তা কিন্তু নয়, আমরা জানি ব্যাকটেরিয়া এবং ফানজাই এদের বডিতেও সেল ওয়াল রয়েছে। চলো আমরা সেল ওয়াল সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নেই। Cell wall is a unique element of a plant cell. It is composed of inert materials. There is no cell wall in animal cell. The chemical composition of cell wall is complex. এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে সেল ওয়ালটার যে স্ট্রাকচার সেটা কিন্তু কিছুটা জটিল প্রকৃতির। এখানে লক্ষ্য করো, প্ল্যান্ট সেলের সেল ওয়াল সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন
এই 5টা জিনিস দ্বারা তৈরি। অর্থাৎ এই 5টা জিনিসের নাম তোমরা লিখবে যদি কখনো আসে। 1 সেলুলোজ, 2 হেমিসেলুলোজ, 3 লিগনিন, 4 প্যাকটিন, 5 হচ্ছে সুবেরিন। আর the chemical components of plant cell wall. A bacterial cell wall is composed of protein, lipid and polysaccharide. খুবই মারাত্মক একটি এমসিকিউ। অর্থাৎ ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি দ্বারা তৈরি? ব্যাকটেরিয়ার সেল ওয়াল হচ্ছে 3টি জিনিস। এই 3টি জিনিসের নাম অবশ্যই মনে রাখবে। নাম্বার 1 প্রোটিন, নাম্বার 2 লিপিড, নাম্বার 3 হচ্ছে পলিস্যাকারাইড। অ্যান্ড ফাঙ্গাল সেল ওয়াল মেড অফ কাইটিন। অর্থাৎ ফানজাই যে রয়েছে সেই ফানজাইয়ের সেল ওয়ালটা কিন্তু কাইটিন নির্মিত। খুবই মারাত্মক একটি এমসিকিউ, বারবার পরীক্ষায় চলে আসে। দ্য প্রাইমারি cell wall is single layer. This secondary cell wall gradually developed through the completion of different chemical substance secreted from protoplasm on the middle lamellum. At the time of the developments of secondary cell wall, cavities are formed called pits. এই কথাগুলোর মানে কি? অর্থাৎ সেল ওয়ালের ঠিক মাঝামাঝি স্থানের যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালটিকে আমরা বলে থাকি প্রাইমারি ল্যামেলাম। আমরা যদি লক্ষ্য করি, এখানে একটি লাল রঙের অংশ তুমি দেখতে পাচ্ছ। এই ছবিটি আমি ইন্টারমিডিয়েটের বই থেকে নিয়েছি। অর্থাৎ এই যে বাইরের যে লেয়ারগুলো রয়েছে, বাইরের লেয়ার এখানে আমরা একটি এবং এখানে একটি দুইটি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইয়েলো কালার, স্কাই ব্লু কালারের মতো। অর্থাৎ মাঝখানের যে লেয়ারটি সেটাকে বলা হচ্ছে মিডিল ল্যামেলাম, এবং মিডিল ল্যামেলাম এর পরবর্তী যে লেয়ারটা তাকে বলা হয়ে থাকে প্রাইমারি ওয়াল, এবং প্রাইমারি ওয়ালের উপরে যে আরেকটি লেয়ার রয়েছে সেটাকে বলা হয় সেকেন্ডারি ওয়াল। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই পাশে ফাঁকা জায়গা রয়েছে, মাঝখানে একটি কূপের মতো সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় পিট পেয়ার। এই পিট পেয়ারের মাঝখানে মূলত প্লাজমোডেজমাটাটা অবস্থান করে। প্লিজ, পিট পেয়ার্স ছাড়া প্লাজমোডেজমাটা কিন্তু অবস্থান করে না। আর এখানে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই পাশে মনে করো একটি সেল মেমব্রেন রয়েছে কয়েকটি সেলের, আবার এই পাশে মনে করো আরেকটি সেল রয়েছে। এইভাবে বলতে পারো যে একটি সেল ওয়াল দুইটি সেলের কমন সেল ওয়ালও হতে পারে। তো এইভাবে একটি প্লাজমোডেজমাটার মাধ্যমে তারা অন্য আরেকটি সেলের সাথে সংযোগ স্থাপন করে থাকে। তবে পিট পেয়ার থাকলেই যে শুধু প্লাজমোডেজমাটা থাকবে সেটা কিন্তু নয়, খালিও থাকতে পারে, অর্থাৎ ফাঁকাও থাকতে পারে, প্লাজমোডেজমাটা নাও থাকতে পারে। কিন্তু প্লাজমোডেজমাটা অবশ্যই যদি থাকে সেটা পিট পেয়ারের মাঝখান দিয়েই যাবে। তোমাদের বইয়ের যে ফিগার সেই ফিগার অনুযায়ী আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এরকম কিছু ছবি তোমাদের বইতে দেওয়া রয়েছে, এরকম কিছু ফিগার দেওয়া রয়েছে। সেটা হচ্ছে মাঝখানেরটাকে বলা হচ্ছে মিডিল ল্যামেলাম, এটাকে বলা হচ্ছে প্রাইমারি ওয়াল, এরপর সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি ওয়ালের আবার 3টা লেয়ার, এভাবে আরো লেয়ার থাকে। অনেক সময় বাইরে আরো একটি লেয়ার যুক্ত হয় অনেক বড় বড় গাছের, সেটাকে বলা হয় টারশিয়ারি লেয়ার। এটা হচ্ছে টিএস অফ প্ল্যান্ট সেল, এটা হচ্ছে এলএস অফ সেল ওয়াল অফ দ্য টু অ্যাডজেসেন্ট সেলস। টিএস এবং এলএস এই দুটো একটু বলে রাখি। টিএস শব্দের অর্থ হচ্ছে ট্রান্সভার্স সেকশন, অর্থাৎ আমার হাতের যে এই কলমটি রয়েছে এটাকে যদি আমি এইভাবে কেটে ফেলি তাহলে সেটাকে বলবো ট্রান্সভার্স সেকশন। আর যদি আমি এটাকে এইভাবে কাটি তাহলে সেটাকে বলবো আমি লঙ্গিটিউডানাল সেকশন বা এলএস সেকশন। তাহলে শিক্ষার্থীরা তোমরা সেল ওয়ালের স্ট্রাকচার সম্বন্ধে কিছুটা ধারণা পেলে। এরপর দেখো, this pits gives a cell its rigidity. The cell wall retains the shape
and size of a cell. Plasmodesmata are formed in the cell wall to exchange materials with adjacent cell. The cell wall controls the movements of water and minerals. এগুলো হচ্ছে সেল ওয়ালের কাজ। সেল ওয়ালের মাঝে মাঝে ফাংশন বা কাজ কি এগুলো অনেক সময় চলে আসে। এই কাজগুলো তোমরা অবশ্যই বলবে। সেটা হচ্ছে যে সেল ওয়াল টু এক্সচেঞ্জ ম্যাটেরিয়ালস উইথ অ্যাডজেসেন্ট সেলস। দ্য সেল ওয়াল কন্ট্রোলস দ্য মুভমেন্টস অফ ওয়াটার্স অ্যান্ড মিনারেলস। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, আমরা এখন প্রোটোপ্লাজম এবং প্লাজমা লেমা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রোটোপ্লাজম এবং প্লাজমা লেমা খুবই ইম্পর্টেন্ট। প্রোটোপ্লাজম বিষয়টি কি? প্রোটোপ্লাজম হচ্ছে সেল ওয়াল ছাড়া বাকি যা কিছু রয়েছে সেলের ভিতরে সবকিছুকেই মূলত প্রোটোপ্লাজম বলা হয়েছে তোমাদের বইতে। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে লেখা রয়েছে দ্য ট্রান্সলুকেন্ট সেমিফ্লুইড ভিসিকাস সাবস্টেন্স। ট্রান্সলুকেন্ট বা যেটাকে আমরা বলি স্বচ্ছ, প্রায় স্বচ্ছ বা অর্ধ স্বচ্ছ এরকম, সেমিফ্লুইড অর্থাৎ জেলি লাইক সাবস্টেন্স। আমরা যে রুটি দিয়ে সকালবেলা মাঝে মাঝে জেলি দিয়ে খাই, সেই জেলির মতো সাবস্টেন্স, বা সকালে যে ব্রাশ করার সময় যে পেস্ট ইউজ করি সেটা হচ্ছে সেমিফ্লুইড। ভিসিকাস শব্দের অর্থ হচ্ছে ঘন। সাবস্টেন্স দ্যাট কনস্টিটিউট দ্য interior matters of a living cell is called protoplasm. Everything surrounded by the cell wall is protoplasm. এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বইতে, যে সবকিছুই হচ্ছে প্রোটোপ্লাজম সারাউন্ডেড বাই সেল ওয়াল। ইভেন প্লাজমা লেমা। প্লাজমা লেমা কি? প্লাজমা লেমার আরেকটা নাম হচ্ছে সেল ম্যামব্রেন। সেল ম্যামব্রেন যে কথা, প্লাজমা লেমা সেই কথা, প্লাজমা ম্যামব্রেনও একই কথা। এটাকে অনেক সময় বায়ো ম্যামব্রেনও বলা হয়ে থাকে। It is a part of it. Protoplasm also contains cytoplasmic organelles and nucleus. আমরা একটু আগে যে চার্টটা দেখেছি সেখানে প্রোটোপ্লাজমের অর্গানিলস গুলো দেখেছি। তো আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেল ম্যামব্রেন। সেল ম্যামব্রেন বিষয়টি কি? তোমরা জানো যে অ্যানিমেল সেলের বাইরের যে লেয়ারটি সেটি কিন্তু হচ্ছে সেল ম্যামব্রেন। প্ল্যান্ট সেলের কিন্তু সেল ওয়াল রয়েছে সেল মেমব্রেনের পরে, কিন্তু অ্যানিমেল সেলের কিন্তু সেল ওয়াল নেই। তাই সর্ববহিস্থ যে স্তরটি বা লেয়ারটি রয়েছে সেটা হচ্ছে প্ল্যান্ট সেলের প্লাজমা মেমব্রেন, প্লাজমা লেমা, বায়ো মেমব্রেন। The double layered membrane around the protoplasm of cell is called cell membrane of or plasma lemma or plasma membrane. এখানে একটি শব্দ ইউজ করেছে সেটা হচ্ছে কি ডাবল লেয়ার্ড, অর্থাৎ সেল মেমব্রেন কিন্তু ডাবল লেয়ারের হয়ে থাকে। আমরা অ্যানিমেশনের মাধ্যমে একটু পরে এই বিষয়টি দেখব। এরপর বলা হচ্ছে কি দিস মেমব্রেন ইজ ভেরি ফ্লেক্সিবল। দ্য ফোল্ডিং অফ দ্য সেল মেমব্রেন আর কল্ড মাইক্রোভিল্লি। এই যে সেল মেমব্রেনের, এটা মনে করো যে একটা সেল মেমব্রেন, এটা মনে করো যে একটি সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের এইটুকু অংশ একটু জুম করা হয়েছে, অর্থাৎ জুম করে তারা দেখতে পায় যে এখানে কিছু আঙ্গুলের মতো এরকম অভিক্ষেপ রয়েছে, অর্থাৎ উঁচু নিচু রয়েছে। এদেরকে নাম দেওয়া হয়েছে মাইক্রোভিল্লি, হুইচ আর মেইনলি কম্পোজড অফ লিপিড অ্যান্ড প্রোটিনস, যেগুলো সাধারণত লিপিড এবং প্রোটিন এই দুটি জিনিস দ্বারা তৈরি। Because it's selectively permeable, the membrane can control the movements of water and minerals through the process of osmosis and separates a cell from its neighboring cells. খুব সুন্দর একটি কথা। এই সেল মেমব্রেন গুলোর কথা বলতে গিয়ে এখানে বলছে এরা হচ্ছে সিলেক্টিভলি পারমেবল। তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো মেমব্রেন আসলে 3 টাইপসের হয়, ইমপারমেবল, পারমেবল এবং সেমি পারমেবল। অর্থাৎ এটা কিন্তু সেমি পারমেবল মেমব্রেন। তোমরা মাছের পটকা দেখেছো নিশ্চয়, বড় মাছের ভিতরে
এক ধরনের বায়ুথলি থাকে বড় পটকার মতো, সেই পটকাটাও কিন্তু সেমি পারমেয়েবল বা সিলেক্টিভলি পারমেয়েবল মেমব্রেন। তাই সেল মেমব্রেনও কিন্তু এরকম সিলেক্টিভলি পারমেয়েবল। এবং এখানে আরেকটি কথা বলা হচ্ছে, এটা কাজ কি? দ্য মেমব্রেন ক্যান কন্ট্রোল দ্য মুভমেন্টস অফ ওয়াটার্স অ্যান্ড মিনারেলস থ্রু দ্য প্রসেস অফ অসমোসিস। অসমোসিস প্রসেসে, অসমোসিস প্রসেস মানে কি? অসমোসিস, ডিফিউশন, ইফিউশন, এগুলো শব্দের সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত। অসমোসিস বিষয়টি হচ্ছে, যদি তোমরা কিসমিসকে কিছুক্ষণ ভিজিয়ে রাখো তাহলে দেখবে কিসমিসটি ফুলে উঠেছে। কিসমিসের ভিতরের যে লিকুইড সাবস্টেন্সটি ছিল, হয়তোবা শুকিয়ে গিয়েছিল, সেটা কিন্তু ছিল খুব বেশি ডেনসিটি যুক্ত, অর্থাৎ তার ডেনসিটিটা অনেক বেশি ছিল। আর পানির ডেনসিটিটা কিন্তু খুব কম ছিল, অর্থাৎ কম ডেনসিটি থেকে বেশি ডেনসিটির দিকে মাঝখানে একটি কি রয়েছে? মাঝখানে একটি এরকম মেমব্রেন রয়েছে, মাঝখানে একটি এরকম মেমব্রেন রয়েছে, আর এটাই হচ্ছে সেমি পারমেয়েবল মেমব্রেন। এই মেমব্রেনকে ভেদ করে সেই যে সাবস্টেন্সগুলো ভিতরে প্রবেশ করছে, সেটাই হচ্ছে মূলত অসমোসিস প্রসেস। অ্যান্ড সেপারেটস ফ্রম ইটস নেইবারিং সেলস, অর্থাৎ তার পার্শ্ববর্তী যে সেল আছে এই সেল থেকেও কিন্তু আলাদা করে। তো শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে সেল মেমব্রেন এবং সেল ওয়াল এই দুটোর মধ্যে পার্থক্য বা ডিফারেন্স নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্সেস বিটুইন সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন। সেল ওয়াল present only the plants and in some fungi, bacteria and algae. আমরা একটু আগে দেখেছি প্ল্যান্ট সেল হচ্ছে 5টা জিনিস নিয়ে তৈরি, মনে আছে? কি কি বলো তো? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। এবং ব্যাকটেরিয়ার সেল ওয়াল ছিল কি? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। এবং ফানজাইয়ের সেল ওয়াল ছিল কি? কাইটিন নির্মিত। অতএব এদের সেল ওয়াল রয়েছে। সেল মেমব্রেন ইজ ফাউন্ড ইন অন লিভিং সেল, অর্থাৎ যাদের সেল ওয়াল আছে তাদেরও সেল মেমব্রেন রয়েছে, যাদের সেল ওয়াল নেই তাদেরও কিন্তু সেল মেমব্রেন রয়েছে। ইট ইজ থিক অ্যান্ড রিজিড স্ট্রাকচার অ্যান্ড নন লিভিং, অর্থাৎ এটি একটু থিক মানে মোটা, অ্যান্ড রিজিড শক্ত স্ট্রাকচার, এবং নন লিভিং। অবশ্যই এই শব্দটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কি? এই যে নন লিভিং শব্দটি, সেল ওয়াল কিন্তু নন লিভিং। আবার অন্যদিকে ইট ইজ থিন, ইলাস্টিক অ্যান্ড ডেলিকেট লিভিং স্ট্রাকচার, অর্থাৎ এটি হচ্ছে পাতলা, ইলাস্টিক অর্থাৎ স্থিতিস্থাপকতা রয়েছে, অ্যান্ড ডেলিকেট লিভিং স্ট্রাকচার। এরপর রয়েছে নাম্বার 3, ইট ইজ মেড আপ অফ সেলুলোজ, অর্থাৎ সেল ওয়াল সেলুলোজ নির্মিত। অনেকগুলো গ্লুকোজের লেয়ার একত্রিত হলে সেলুলোজ তৈরি করে। ইট ইজ মেড আপ লিপিড অ্যান্ড প্রোটিন। এরপর দেখো, ইট ইজ কমপ্লিটলি পারমেয়েবল অ্যান্ড ইট ইজ সেমি পারমেয়েবল। ইট ইজ মেটাবলিকলি it is metabolically inactive, it is metabolically active. Function as protective covering to the cell membrane and maintain the shape of the cell. Function as protective covering to the protoplasm and maintain a constant environment in protoplasm. আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চিত্রে দুটি চিত্র দেখতে পাচ্ছ, দুটি ফিগার দেখতে পাচ্ছ। একটি হচ্ছে প্ল্যান্ট সেল, অন্যটি হচ্ছে অ্যানিম্যাল সেল। এদের বেশ কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন মাইটোকন্ড্রিয়ন বা মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, গোলজি অ্যাপারেটাস, সেল মেমব্রেন। বাট প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু এই কয়েকটি বিষয় রয়েছে যেগুলো এক্সেপশনাল, যেমন ক্লোরোপ্লাস্ট, সেল ওয়াল, সেল ভ্যাকিউল। তোমরা যদি এই বিষয়গুলো নিয়ে একটু গুগল করো, সার্চ করো, তাহলেই তোমরা আরো সুন্দর সুন্দর অনেক কিছুই শিখতে পারবে। ইউটিউবে বিশেষ করে তোমরা
সেল সম্পর্কে যে একটি সুন্দর চমৎকার ভিডিও দেওয়া রয়েছে 3D অ্যানিমেশনের, তোমরা সেগুলো দেখতে পারো। তাহলে তোমাদের এই সেলের যে অর্গানিলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আর কোনো কনফিউজড থাকবে না। সেল মেমব্রেনে যদি তোমরা লক্ষ্য করো, এই যে সেল মেমব্রেন, এটা হচ্ছে বাইলেয়ার, ফসফোলিপিডের বাইলেয়ার, এটাকে বলা হয় ফসফোলিপিডের বাইলেয়ার, অর্থাৎ উপরে এবং নিচে দুই জায়গাটাতে দুইটি লেয়ার এখানে রয়েছে। আর এই যে বস্তুগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন, আবার এখানে গ্লাইকোপ্রোটিন কিংবা গ্লাইকোলিপিড এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এটির একটি সুন্দর মডেল রয়েছে যেটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়ে থাকে। উপরের ক্লাসে উঠলে তোমরা আরো এই বিষয়গুলো সুন্দরভাবে জানতে পারবে। আজকের মতো তোমাদেরকে এ পর্যন্তই। আশা করি আমার এই ক্লাসটিতে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে থ্যাংক ইউ এবং সালাম। আসসালামু আলাইকুম।